হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের 4th অ্যান্ড 5th ডিসেম্বর পুরো শিফটের যে কোশ্চেন্স আছে সেগুলো এক্সপেক্টেড আকারে কম্পাইল করে তোমাদের দেওয়া হচ্ছে, এবং এক্সপেক্টেড এই কোশ্চেন সিরিজে 90টা কোশ্চেন্স আমি তোমাদের দেবো বলেছি। এর পার্ট 1 তোমাদের আপলোড অলরেডি হয়েছে 12টার দিকে। এটা তোমাদের পার্ট 2 আমি আপলোড করছি। এখনও যদি তোমরা আমার চ্যানেলে যাও তাহলে ফার্স্ট ভিডিও এটাই পাবে, এটা তোমাদের পার্ট 2 ভিডিও। ঠিক আছে, তো অল শিফটের টোটাল কোশ্চেন্স আমরা কম্পাইল করে তোমাদের দিচ্ছি। চেষ্টা করছি আজকে ম্যাথ ক্লাস দেওয়ার, না হলে তোমরা কালকে সকালবেলার দিকে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই সিরিজটা দেখতে থাকো। এর প্রত্যেকটা শিফটে যে যে কোশ্চেন্স তোমাদের এসছে সেই প্যাটার্নের এক্সপেক্টেড কোশ্চেন্স তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, চলো করা যাক, শুরু করা যাক এই কোশ্চেন্সটা, এই সিরিজটাকে। প্রথম প্রশ্ন বলছে, নিম্নলিখিত মধ্যে কোন জীবের মধ্যে আমরা কীটনাশকের ঘনত্ব সর্বাধিক পাই? আমি তোমাদের যে কটা প্রশ্ন এবারে তোমাদের এনসিইআরটির যে এনভায়রনমেন্টাল চ্যাপ্টার থেকে এসছে সেখানে আমি প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এটা বলেছি যে যত তুমি উপর দিকে উঠবে তত তুমি বায়ো ম্যাগনিফিকেশান দেখতে পাবে। যারা আমার ক্লাস ডেলি ফলো করে তাহলে এই শব্দটা বারবার শুনেছে আমার মুখ থেকে। বায়ো ম্যাগনিফিকেশান কাকে বলা হয়? বায়ো ম্যাগনিফিকেশান, বায়ো ম্যাগনিফিকেশান বলতে বোঝায় যত উল্টোপাল্টা জিনিস আছে, দূষিত জিনিস আছে, সেগুলো নিচের স্তরে কম জমা পড়ে, ওপরের স্তরে বেশি জমা পড়ে। ঠিক আছে, নিচের স্তরে কম, ওপরের স্তরে বেশি জমা পড়ে। এই যে নিচের স্তরে কম, ঠিক আছে, আর উপরের স্তরে যে বেশি জমা পড়ে, এটা কি বলা হয়? বায়ো ম্যাগনিফিকেশন। অর্থাৎ এখানে মনে রাখবে যে এনার্জি তো কমই যায়, মাত্র 10% এনার্জি একটা স্তর থেকে অপর স্তরে যায়। এই স্তর থেকে এই স্তরে 10% যাবে, তার থেকে এই স্তরে 10% যাবে, তার থেকে এই স্তরে 10% যাবে। তো 10% করে এনার্জি যায়, কিন্তু দূষিত বস্তু বেশি জমা পড়ে কিন্তু ওপরের স্তরে। ওকে, তো কারেক্ট অ্যান্সার কী হবে? সব থেকে উপরের স্তরে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর খাদক কে আছো? দেখো, ঘাস কিন্তু উৎপাদক, ব্যাঙ তাকে খায়, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় চিল। সব থেকে বেশি দূষিত বস্তু চিলের কাছে গিয়েই জমা হবে। আর আমাদের মানুষের কাছেও কিন্তু সেম কারণে আমাদের শরীরে সব থেকে বেশি দূষিত জিনিস আমাদের শরীরেই জমা হয়। বুঝতে পারলাম? তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। পরেরটায় চলো। একে অপরের পাশে বসে থাকা দুই ব্যক্তি কেন পরস্পরের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল অনুভব করে না? আমরা ছোটোবেলায় স্যার এই কথাটা আমাদেরকে বলতেন, যখন আমরা ফিজিক্স উনি পড়াতে আসতেন। ঠিক আছে, আমাদের টিচারের নাম ছিল দেবেন সাময়ী। উনি যখন পড়াতে আসতেন, উনি মারা গেছেন এই 2024-25 সালেই মারা গেছেন, 2024-25-এ। তো উনি বলতেন যে কেন আমরা ফিল করি না নিজেদের মধ্যে। এর কারণ দেখো, পৃথিবী আমাদেরকে একটা গ্রেটার ফোর্স দিয়ে টানছে। আমরা পৃথিবীর কাছে বালির কণার থেকেও ছোট। মানে পৃথিবীটা যদি একটা, বলতে পারো যদি একটা কি বলবো, পৃথিবীটা যদি একটা ফুটবল হয়, আমরা কিন্তু তার কাছে একটা কোয়ার্টস কোণা, বা বলতে পারো একটা অ্যাটমের কোণার থেকেও ছোট। তো সেই রেসপেক্টে আমরা দুজন বসে আছি, আর পৃথিবী এত বড় একটা জিনিস, আমরা দুজনে একে অপরকে কিন্তু আকর্ষণ করি না তা নয়, কিন্তু পৃথিবীর বল এত গ্রেটার যে আমরা আমাদের নিজেদের মধ্যেকার আকর্ষণ বলকে ফিল করতেই পারি না। ঠিক আছে, কারণ ওটাকে ওভারকাম করে যায় কে? পৃথিবীর আকর্ষণ বল। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। আর আরেকটা কথা কিন্তু সত্যি, যে মহাকর্ষ বল অত্যন্ত কিন্তু কমজোরি বল হয়। মনে রাখবে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা মাথা রাখবে অলওয়েজ। সেটা হচ্ছে যে মহাকর্ষ বল যে কটা 5টা যে অ্যাট্রাকশান ফোর্স আছে, তার মধ্যে সব থেকে মানে কমজোরি বল হচ্ছে মহাকর্ষ বল, সব থেকে উইক ফোর্স হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, অনেক ফোর্স আছে, যেমন তোমাদের বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, ম্যাগনেটিক ফোর্স আছে। এই জন্য একটা প্রশ্ন পরে দেখবে যে ম্যাগনেটের কোন ধর্ম ম্যাগনেটের অ্যাকচুয়াল ধর্ম, বাকি কোনোটা সেই ধর্ম পাওয়া যায় না। তো যদি বলে আকর্ষণ বল কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সেরও কিন্তু আকর্ষণ বল আছে। তো আকর্ষণ বল কিন্তু ম্যাগনেটিক ফোর্সের একমাত্র বৈশিষ্ট্য নয়, গ্র্যাভিটেশনাল। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সও কিন্তু আছে, এটা কিন্তু একমাত্র বৈশিষ্ট্য নয় কিন্তু। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেরও কিন্তু বিকর্ষণ ক্ষমতা আছে, যেমন ম্যাগনেটিক ফোর্সে আছে। তাহলে ম্যাগনেটিক ফোর্সের একমাত্র বল কোনটা? সেটা হচ্ছে দিক নির্দেশ করার ক্ষমতা। ম্যাগনেট যে নর্থ সাউথ দিয়ে মুভ করে থাকে, ওটা হচ্ছে ম্যাগনেটকে চেনার সবথেকে বড় উপায়। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তো অ্যান্সার আমাদের এখানে এই অনুযায়ী অ্যান্সার আমাদের কী হবে? এইটা হবে। পরেরটা চলো। নেক্সট প্রশ্ন, আবরণীকলার প্রধান কাজ কী? তোমার যদি এনসিইআরটি খোলো 9-এর, তাহলে প্রথম যে লাইনটা আবরণীকলা লেখা আছে সেটা হচ্ছে আচ্ছাদন প্রদানকারী এবং সুরক্ষা প্রদানকারী। তার মানে দুটো জিনিস কিন্তু ও করে, এক হচ্ছে শরীরকে সুরক্ষা প্রদান করে, আর দুই আবরণ প্রদান করে। ঠিক আছে, আচ্ছাদন প্রদানকারী এবং সুরক্ষা প্রদানকারী কলাকে আবরণীকলা বলা হয়। নামেও দেখতে পাচ্ছ আবরণীকলা, কিন্তু প্রবলেম হচ্ছে এপিথেলিয়াল টার্মটা দিয়ে যদি প্রশ্ন আসে অনেকের গুলিয়ে যেতে পারে। তো আমরা অ্যান্সার কোনটাকে করবো? এটাকে অ্যান্সার করবো। নেক্সট, পরের প্রশ্ন, উদ্ভিদের প্রজননে বীজাণু বা বীজের কোন ধরনের নিষেক হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এই ক্ষেত্রে উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে আমরা কি দেখি, যে একটা ফুলের যে গর্ভমুণ্ড আছে,
ঠিক আছে, তাতে কিন্তু কি এসে পড়ে, তোমাদের পোলেন এসে পড়ে। ঠিক আছে, কি এসে পড়ে, পোলেন, সরি, ওকে, হ্যাঁ, তো পোলেন এসে পড়ে এবং এই পোলেন কি করে, পোলেন টিউব তৈরি করে যা যায় কোন অবধি, তোমাদের ডিম্বাশয় অবধি যায় এবং এই ডিম্বাশয়ের মধ্যেই পোলেন গ্রেন থেকে যে তোমাদের বলতে পারো যে এখানে শুক্রাণু, সোজা কথা বলতে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এটা শুক্রাণু এক্স্যাক্টলি আমরা বলি না। ঠিক আছে, তো যাই হোক, সেই যে জনন কোষ সেটা কি হয়, পোলেন আবার মিওসিস হয় এবং পোলেন থেকে উৎপন্ন হয় জনন কোষ। সেই জনন কোষ কী হয়, আস্তে 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 এখান দিয়ে চলে আসে কোথায়, তোমাদের ডিম্বাশয়। মানে বেসিক্যালি কী হচ্ছে, এইটা হচ্ছে একটা স্ত্রী প্রজনন অঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে এবং এই স্ত্রী প্রজনন অঙ্গের ভেতরে কিন্তু নিষেক হচ্ছে। স্ত্রী প্রজনন অঙ্গের ভেতরে যখন নিষেক হয়, ঠিক আছে, অঙ্গের ভিতরে, যেমন আমাদের হিউম্যানদের ক্ষেত্রে কোথায় হয়, ফিলোপিয়ান টিউবের ভেতরে হয়। ঠিক আছে, তো স্ত্রী প্রজনন অঙ্গের ভিতরে যখন হয় তখন এই ধরনের নিষেককে আমরা কি বলি, আমরা বলি ইন্টারনাল ফার্টিলাইজেশন। দ্য অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, যেমন মানুষের ক্ষেত্রেও কিন্তু ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, মানুষ, কুকুর, অর্থাৎ যেগুলো উন্নত যারা প্রাণী, ঠিক আছে, মানুষ, চারপাশে আমরা মোটামুটি যাদের দেখি ন্যাচারালি, তাদের কিন্তু আমরা ইন্টারনাল রিফ্লেকশন হতে, মানে ফার্টিলাইজেশন হতে দেখি। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস বলি খুবই ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে যে কাদের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যায়। ঠিক আছে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাদের ক্ষেত্রে দেখা যায়, মাছের ক্ষেত্রে দেখা যায়, ফিশ। তারপরে দেখো সামনে আমরা কিন্তু দেখি, যেমন ব্যাঙের ক্ষেত্রে দেখা যায় ইন্টারনাল ফার্টিলাইজেশন। এছাড়াও অনেক অ্যাকোয়াটিক মানে জলজ কিন্তু অমেরুদণ্ডী প্রাণী আছে, তাদের ক্ষেত্রে আমরা এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখি। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে, অন্তঃনিষেক হবে। পরেরটা চলো, বলছে নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশতন্ত্রের উদাহরণ। তা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফরেস্ট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এগুলো কিন্তু কৃত্রিম, দেখতে পাচ্ছ, মাছের ট্যাঙ্ক, হাইড্রোপনিক কৃষি, তারপর গ্রিন হাউস, এগুলো সব মানুষের তৈরি করা, মানুষের তৈরি, এগুলো কৃত্রিম। এগুলোকে কি বলা হয়, মানুষের তৈরি বা কি বলা হয়, কৃত্রিম। ঠিক আছে, মানুষের তৈরি বা কি বলা হয়, কৃত্রিম। ক্লিয়ার হয়েছে, তো বন আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ফরেস্ট, তারপর তোমাদের যদি বলা হয় পুকুর, পুকুর কিন্তু একটা কৃত্রিম বাস্তুতন্ত্র নয়, পুকুর একটা ন্যাচুরাল বাস্তুতন্ত্র। ঠিক আছে, ন্যাচুরাল। তোমরা বলে পুকুর তো মানুষ কাটায়, মানুষ পুকুর কাটালেও কি হয়, পুকুর শুধুমাত্র মানুষ কাটানোর ফলে যে তৈরি হয় তা কিন্তু নয়, কোনো নিচু জায়গায় জল জমেও কিন্তু পুকুর তৈরি হতে পারে। ঠিক আছে, হ্রদ, খাল, বিল, ঠিক আছে, খাল, বিল, এগুলো সব কিন্তু, ঠিক আছে, এগুলো সব কিন্তু তোমাদের প্রাকৃতিক বাস্তুতন্ত্র। যেমন বাগান, বাগান কিন্তু মানুষের তৈরি, বন কিন্তু মানুষের তৈরি নয়, কিন্তু বাগান, ফুলের বাগান বিশেষ করে, এগুলো কিন্তু মানুষের তৈরি, এগুলো কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্র। ঠিক আছে, চলো পরেরটাতে। কৃত্রিম বাস্তুতন্ত্র যখন পড়েছে তখন দুটো কথা বলে দিই। কৃত্রিম বাস্তুতন্ত্র, দেখা গেলো পরের শিফটে এই প্রশ্ন পড়লো, কৃত্রিম বাস্তুতন্ত্র আর মানুষের তৈরি বাস্তুতন্ত্র মানে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য কোথায়। কৃত্রিম বাস্তুতন্ত্রে কিন্তু কোনো না কোনো অংশ অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, কোনো না কোনো অংশে, মেজরলি আমরা দেখতে পাই কৃত্রিম বাস্তুতন্ত্রে বিয়োজকের অ্যাবসেন্সই দেখা যায়। বিয়োজক অর্থাৎ যে জিনিসটা কি করে শেষে বিয়োজন ঘটায়, সেই বিয়োজকের কিন্তু কি দেখা যায়, অ্যাবসেন্ট দেখা যায়। কৃত্রিম বাস্তুতন্ত্রে কার অ্যাবসেন্ট দেখা যায়, বিয়োজক, বর্গের যে ক হবে, সরি মানে একটু মিস্টেক হয়েছে, তো বিয়োজকের কিন্তু কি দেখা যায়, বিয়োজক যারা প্রাণী অর্থাৎ যারা ডিকম্পোজার, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এদের কিন্তু কি দেখা যায়, অভাব দেখা যায়। ফলে কি হয়, এই বিয়োজক না থাকার ফলে বাস্তুতন্ত্র নোংরা হয়। তো মানুষের তৈরি বাস্তুতন্ত্র একটা মেন পয়েন্ট হচ্ছে কি, এই বাস্তুতন্ত্র কিন্তু নোংরা হয়। কী হয়, এই বাস্তুতন্ত্র কী হয়, নোংরা হয়ে যায়। নোংরা হয়ে যায় অর্থ কি, এদেরকে পরিষ্কার করতে হয়, নোংরা হয়ে যায়। ঠিক আছে, কি হয়ে যায়, নোংরা হয়ে যায়। অপরপক্ষে তুমি যদি অরণ্যকে দেখো, অরণ্যকে দেখলে তোমার ব্যক্তিগতভাবে তোমার মনে হবে অরণ্য তো আমার ঘরের থেকে বা বাগানের থেকে নোংরা, কিন্তু অরণ্য থেকেও পরিষ্কার করে না, অথচ ওখানে কিন্তু তুমি কোনো পচা, দুর্গন্ধ ইত্যাদি পাবে না। কিন্তু তুমি তোমার বাগানকে অপরিষ্কার রাখবে, দেখবে বাগান, বা তুমি তোমার অ্যাকোয়ারিয়াম, বিশেষ করে ইম্পর্টেন্ট যেটা, আরেকটা কৃত্রিম তোমাদের নাম বলি, সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম কিন্তু একটা কৃত্রিম, অ্যাকোয়ারিয়াম কিন্তু একটা কৃত্রিম বাস্তুতন্ত্র। তো তুমি যদি অ্যাকোয়ারিয়ামকে পরিষ্কার না করে, দেখবে দুর্গন্ধ বেরোবে। সেটার কারণ কি, কারণ ওখানে বিয়োজকের অনুপস্থিতি থাকে। যারা খাদ্যকে, মানে যে সমস্ত এক্সট্রা পার্ট যেগুলো মারা গেছে, জীব বা মাছ যেগুলো খেয়ে ফেলে দিচ্ছে, সেগুলো যাতে তোমাদের সেটা নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি জিনিসকে পরিষ্কার করার মতো বিয়োজকদের অভাব থাকে ওখানে। ঠিক আছে, তো মেন পার্ট হচ্ছে এইটা, যে মানুষের তৈরি কৃত্রিম বাস্তুতন্ত্র কিন্তু নোংরা হয়, কিন্তু প্রাকৃতিক বাস্তুতন্ত্র নোংরা হয় না। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে।
পরের প্রশ্ন, দীর্ঘমেয়াদী গর্ভধারণ রোধ করতে কোনটি ব্যবহার করা উচিত? আমি যখন তোমাদের গর্ভধারণের যে বিভিন্ন পদ্ধতি আছে তার উপর ক্লাস 11-এর যে এনসিইআরটি আছে সেখান থেকে যখন আমি পুরো পার্টটা করিয়েছিলাম তখন তো অনেকে বলেছিল স্যার এত ডিটেলে কি লাগবে, আমরা কিন্তু ক্লাস 9-এর বা 10-এর টেনের যে পার্টটা সেটাই করছি। তোমরা দেখো কোশ্চেন্সগুলো আসতে দেখো, কোশ্চেন্সগুলো তোমাদের কাছে কনফিউজিং। আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা তোমাদের বলছে আমাদের কোশ্চেন্সগুলোকে বা শেয়ার করছে তাদের এক্সপিরিয়েন্স পরীক্ষার হলের, তারা আমাকে একটা কথাই বলছে যে স্যার কোশ্চেন্সগুলো সবই আমার জানা, অ্যান্সারগুলো সবই আমি পারবো, কিন্তু অ্যান্সার যখন দিতে যাচ্ছি তখন দেখছি কনফিউশন হচ্ছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি বারবার বলেছিলাম, ঠিক আছে? এই জন্য ডিটেলসে পড়াটা জরুরি। অ্যান্সার কিন্তু এখানে হবে কপারটি একটা আইইউডি মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস কি? এটা মহিলারা ব্যবহার করতে পারেন এবং এই জিনিসটা কি হয়, জরায়ুতে এটাকে ইনসার্ট করে দেওয়া হয় এবং ওখানে থাকে। এরকম টিয়ের আকারে দেখতে কেমন একটু বলে দিই। কপারের দ্বারা তৈরি হয় এবং টিয়ের মতো দেখতে হয়, এরকম টিয়ের মতো দেখতে হয়, এরকম টিয়ের মতো দেখতে হয়। এখানটা লুপ থাকে, লুপের গায়ে একটা দড়ি আটকানো থাকে বা একটা সার্জিক্যাল তোমাদের ওয়্যার আটকানো থাকে এবং এটাকে কি করা হয়, এটা এই জিনিসটা এটাকে ভাঁজ করা যায় এবং যখন এটাকে ইনসার্ট করে দেওয়া হয় তারপর এটাকে দড়ি ধরে টানলে এটা পুরোটা ওপেন হয়ে যায় এবং জরায়ুর যে মুখ সেটাকে এইটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। যখনই কোনো শুক্রাণু এই কপার টিয়ের কাছাকাছি যায় তখন কপার আয়নের দ্বারা এটা কিন্তু মারা যায়, ঠিক আছে? কারণ কপার আয়ন শুক্রাণুর প্রতি ঠিক নয়, ঠিক আছে? ফলে মারা যায় বা ওখানে একটা আয়ন এক্সচেঞ্জ হয় যার ফলে মারা, মানে এটা কেমিক্যাল ডিভাইস নয় ডেফিনেটলি। আয়ন এক্সচেঞ্জ বললাম মানে তোমরা একেবারে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া ধরে নিও না, ঠিক আছে? বাট এটা হয়, যার ফলে কি হয়, শুক্রাণুর পক্ষে সেটা ক্ষতিকারক এবং শুক্রাণু মারা যায়। এইভাবে কিন্তু কি হয় যে শুক্রাণু জরায়ুর দ্বার দিয়ে ফিলোপিয়ান টিউব অবধি পৌঁছতেই পারে না, তার আগেই মারা যায়। যার ফলে কপারটি ইজ গুড এবং কপারটিকে, মানে শুধু কপারটি না আরও কতগুলো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস আছে, এদেরকে ব্যবহার করা হয় কিন্তু দীর্ঘমেয়াদী, যেটা এখানে বলা যায় লং টার্ম প্রেগনেন্সিকে রোধ করতে। তবে বর্তমানে অনেক ওরাল পিলসও আছে, যে ওরাল পিলসগুলোকে খেলে কিন্তু, তবে নিয়ম করে খেতে হয়, লং টার্ম দেয়, কিন্তু বেস্ট হচ্ছে তোমাদের কপারটির মতো ইউআইডিস। সেই জন্য আমরা কপারটিকে এখানে অ্যান্সার করব। ক্লিয়ার? পরেরটা চলো। স্বতন্ত্র প্রতিধ্বনি শোনার জন্য মূলধ্বনি ও প্রতিফলিত ধ্বনির মধ্যে ন্যূনতম সময়ের ব্যবধান কত? এটা আমি তোমাদের কিন্তু আলোচনা করেছিলাম, মনে করে দেখো। অ্যান্সার তোমাদের কি হবে? অ্যান্সার তোমাদের হবে হচ্ছে 0.1 সেকেন্ড। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? মূল শব্দ এবং প্রতিধ্বনির মধ্যে, এই যে মূল শব্দ গেল, প্রতিফলকে ঠিকরালো এবং ফিরে এলো, এই টোটালটার মধ্যে পুরোটা এই এ থেকে বি, এই টোটাল যে টাইমটা লাগে সেটা হচ্ছে 0.1 সেকেন্ড লাগে, ঠিক আছে? সো কারেক্ট আনসার আমাদের কী হবে? এটা আমাদের কারেক্ট আনসার হবে। ওকে, তোমরা চাইলে এনসিইআরটি 9-এ চলো খুলে দেখিয়ে দিই। এই দেখো এখানে বলা আছে, আমরা যদি নির্দিষ্ট প্রতিফলক বস্তু যেমন উচ্চ দালান, পাহাড় ইত্যাদির কাছে চিৎকার করি বা হাততালি দিই, কিছুক্ষণ পরে একই রকম শব্দ আমরা শুনতে পাই। এই পুনরাবৃত্ত শব্দকে প্রতিধ্বনি বলা হয়। কোনো শব্দের রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী হয়। একটি স্পষ্ট প্রতিধ্বনি শুনতে হলে মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে সময় ন্যূনতম ব্যবধান 0.1 সেকেন্ড হতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? চলো পরেরটাতে, এই প্যারাটা পড়ে নিও, দেখতে পাবে। বলেছে যে হাইড্রোকার্বন জ্বাললে কি উৎপন্ন হয়। দেখো আমরা ধরে নিচ্ছি হাইড্রোকার্বনের এখানে কমপ্লিট কম্বাসন হচ্ছে। যদি তুমি এখানে ধরে নাও যে হাইড্রোকার্বনের কমপ্লিট দহন হচ্ছে বা কম্বাসন হচ্ছে, তখন এক্ষেত্রে হাইড্রোকার্বন জ্বললে দুটো জিনিস উৎপন্ন হয়। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, দুই হচ্ছে তোমাদের জল, এর সাথে তোমাদের হিট এবং লাইট, ঠিক আছে? দুটো এনার্জি উৎপন্ন হয়। ওকে, তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে? কার্বন ডাইঅক্সাইড। পয়েন্ট টু বি নোটেড, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা বলছে কার্বন মনোক্সাইডও উৎপন্ন হতে পারে ন্যাচুরালি, যদি হাইড্রোকার্বনের ইনকমপ্লিট দহন হয় তখন সেখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে? এবং তার সঙ্গে ধোঁয়াও উৎপন্ন হয়। এইখানে কারেক্ট অ্যান্সার আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং জল হবে। পরের প্রশ্ন, যদি কোনো বস্তুতে এফ হচ্ছে 5 নিউটন এবং সরণ যদি 10 মিটার হয় তাহলে সম্পাদিত কার্য কত? দেখো আমরা জানি যে সম্পাদিত কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। তো খুব কমন কোশ্চেন্স, বল ইন্টু সরণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তো 5 × 10, সো 50 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন্স না দেখে মনে হচ্ছে সোজা, কিন্তু বায়োলজি থেকে কিন্তু কোশ্চেন্স টাফ আসছে। লাইন বাই লাইন কোশ্চেন্স করছে বটে, কিন্তু কোশ্চেন্সের অপশান ঘুরিয়ে দিচ্ছে। আর কিছু কোশ্চেন্স আছে যেগুলো এনসিইআরটি থেকে সামান্য বাইরে যাচ্ছে। নেক্সট,
বলেছে যে একটি বস্তুতে অসমতল বল, এটাকে অসমতল বল না বলে তুমি অপ্রতিমিত বল বলতে পারো। তোমাদের এনসিইআরটিতে যেটা দেওয়া আছে সেটা আমি বললাম। অপ্রতিমিত বলে ইংলিশ হচ্ছে আনব্যালেন্সড ফোর্স। দেখো আনব্যালেন্সড ফোর্স কাকে বলা হয়? ধরো এখানে একটা বাক্স আছে, এই বাক্সটার দুদিকে দুজন সেম বলশালী ব্যক্তি ধরে কি করছে, বাক্সটাকে টানছে, ঠিক আছে? তখন কিন্তু এই বাক্সটা নড়বে না, কারণ বাক্সটা না এদিকেও যাবে না এদিকেও যাবে। কিন্তু তুমি একটা কথা ভাবো, যদি বাক্সটাকে এই এপাশে রয়েছে একটা বাচ্চা ছেলে, যে ধরো টানছে, ঠিক আছে, যে কী করছে, যে ধরো টানছে, ঠিক আছে, আর এপাশে রয়েছে একটা লম্বা ভীমকায় ছেলে, ঠিক আছে, যে ধরো টানছে, তাহলে কে জিতবে? ডেফিনেটলি যেদিকে বেশি বল প্রয়োগ হবে সেদিকেই বাক্সটা গতিমান হবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্ষেত্রে এদিকেই বাক্সটা গতিমান হবে, ঠিক আছে, কারণ এই ছেলেটা বড়, এই ছেলেটা ছোট বাচ্চা ছেলে। ওকে, তো ক্লিয়ারলি আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে বস্তু আছে তার আকারও চেঞ্জ হতে পারে অপ্রতিমিত বলের দ্বারা, এবং শুধু আকার নয়, তার অবস্থানেরও পরিবর্তন হতে পারে, সে কিন্তু গতি পেতে পারে, গতি কী করতে পারে, পেতে পারে, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? বস্তুর দিক অথবা বেগ, এবং অথবা বেগ চেঞ্জ হবে, বস্তুর ভর চেঞ্জ হবে, আকার বদলাবে, গতি অপরিবর্তিত থাকবে না, এই যে এইটা অ্যান্সার হবে। বস্তুর দিক এবং অথবা বেগ চেঞ্জ হতে পারে, দেয়ার উইল বি চেঞ্জ ইন ডাইরেকশান অ্যান্ড অর স্পিড অফ দ্য অবজেক্ট, অর্থাৎ বস্তুর দিক পরিবর্তন হতে পারে, বা সেখানে দুটো একসঙ্গে ঘটতে পারে বা নাও হতে পারে, বাট যে কোনো একটা তো ডেফিনেটলি হবে, এই জন্য অ্যান্সার উইল বি দিস, ঠিক আছে, ক্লিয়ার? একে বলা হয় অপ্রতিমিত। ওপরের যে বলটা এটাকে বলা হয় ব্যালেন্স ফোর্স বা অপ্রতিমিত, মানে প্রতিমিত বল, এটাকে বলা হয় ইমব্যালেন্স ফোর্স। কি বলা হয়? ইমব্যালেন্স ফোর্স বা অপ্রতিমিত বল, ঠিক আছে। চলো পরেরটাতে। আচ্ছা, তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে স্যার আমরা অপ্রতিমিত বলের ব্যাপারটা কোথা থেকে পাই? দেখো অপ্রতিমিত বল তোমরা নিউটনের ফার্স্ট গতিসূত্র কিছুটা পাও, সেকেন্ড গতিসূত্রেও পাও, কারণ সেকেন্ড গতিসূত্রে বেসিক্যালি বলের সঙ্গেই দেওয়া আছে, ঠিক আছে। তো মেনলি সেকেন্ড এবং ফার্স্ট দুটো গতিসূত্রকে কম্বাইন করলে আমরা অপ্রতিমিত বলের সম্পর্কে প্রচুর কিছু ইনফরমেশন জানতে পারি। যেমন ফার্স্ট লতে কী বলা আছে, যে নিউটনের ফার্স্ট গতিসূত্রে বলা আছে যে যদি কোনো বস্তুকে, যেটা স্থির বস্তু আছে, তাকে বল প্রয়োগ না করলে সে কি হবে না, সে গতিমান হবে না, আর গতিশীল বস্তুকে বল প্রয়োগ না করলে স্থির হবে না। তো তুমি বলো দুটো ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হচ্ছে, ডেফিনেটলি অপ্রতিমিত বলই লাগছে। আর যদি প্রতিমিত বলই হতো অর্থাৎ ব্যালেন্স ফোর্সই হতো, তাহলে কোনো দিকেই সে যেত না, চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকতো। ক্লিয়ার হচ্ছে? আর দেখো ভালো করে দেখো, কোনো গতিশীল জিনিস আছে, ধরো একটা সাইকেল আছে, কি আছে এটা? এটা ধরো একটা সাইকেল, ওকে, ইয়াস, দিস ইজ সাইকেল। বাহ, আমারও মন ভালো লাগছে। এটা সাইকেল আছে, সাইকেলটা তুমি চালাচ্ছ, এই সাইকেলটাকে, এটা কিন্তু গতিমান সাইকেল। এটা কেমন সাইকেল? এটা হচ্ছে তোমাদের গতিমান সাইকেল, ঠিক আছে, গতিমান সাইকেল। এই গতিমান সাইকেলটাকে তোমাকে থামাতে গেলে বল প্রয়োগ করতে হবে ব্রেক দিয়ে, ঠিক আছে, এবং পাও নামিয়ে দেয় অনেকে, ঠিক আছে, ব্রেক নামায় প্লাস কী নামায়, পাও নামায়, ঠিক আছে, ব্রেক এবং পা দুটোই নামিয়ে দেয়। তো ব্রেকও নামায়, পাও দেয়, তার ফলে কী হয়, এর যে গতি সেটা রুদ্ধ হচ্ছে, তার মানে এর ওপর ফোর্স কাজ করছে। কোন দিকে কাজ করছে? এ যদি সামনের দিকে যায় তুমি ফোর্স লাগাচ্ছ ব্যাকওয়ার্ডে, যার ফলে এ থামছে, তার মানে ডেফিনেটলি ইমব্যালেন্স ফোর্স কাজ করছে, তবেই তো এর যা ছিল অবস্থা, গতিমান অবস্থা, সেটা স্থির অবস্থায় কনভার্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? চলো পরেরটা। এটা যেমন সিলেবাসের বাইরের প্রশ্ন, তোমাদের ডিফ্র্যাকশন সিলেবাসে নেই, ঠিক আছে, তোমাদের কিন্তু কি নেই, ডিফ্র্যাকশন সিলেবাসেই নেই, ঠিক আছে। রিফ্র্যাকশন আলাদা জিনিস। তোমরা কী কী পড়েছো? স্ক্যাটারিং পড়েছো, রিফ্লেকশন পড়েছো, রিফ্র্যাকশন পড়েছো, তারপর ডিসপারশন পড়েছো, কিন্তু ডিফ্র্যাকশন তোমাদের সিলেবাসে নেই। যদিও আমি তোমাদের পেডে ডিফ্র্যাকশন সম্পর্কে আলোচনা করেছিলাম ফার্স্ট দুটো ভিডিওতে। প্রথম দুটো যে ভিডিও আছে তাতে আমি আলোর কনসেপ্ট আলোচনা করেছিলাম, এবং সেখানে আমি বলেছিলাম যে যখন কোনো বস্তু আছে, তোমরা চাইলে পেডের ফার্স্ট দুটো ভিডিও, যেখানে আমি থিওরি আলোচনা করছি, যেখানে আমি এনসিইআরটির আগে কেন আলো ইম্পর্টেন্ট সেটা পার্টটা আলোচনা করেছি, ডিফ্র্যাকশন আলোচনা করেছিলাম। সেখানে এটাও বলেছিলাম যখন কোনো শার্প অবজেক্ট হয়, ধরো এটা একটা শার্প এর এই কানাটা শার্প, এবং কি হয়, কোনো লাইট যখন এর ওপরে পতিত হয়, তখন লাইট কি হয়, সোজা না এসে সামান্য বেন্ড হয়ে যায়, সোজা না এসে কী হয়, সামান্য বেন্ড হয়। এই যে আলোর যে ধারালো বস্তুর কানা বরাবর সামান্য বেন্ডিং প্রপার্টি, এটা কি বলা হয়, ডিফ্র্যাকশন। এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম রিফ্র্যাকশন। এবং এটাকে বুঝতে গেলে ডিটেল স্টাডি করতে হয়, কারণ ডিফ্র্যাকশন আর রিফ্র্যাকশনের মধ্যে পার্থক্য বোঝাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি এটা একটা বিশাল বড় চ্যাপ্টার, আমি আলোচনা করবো না এখানে, জাস্ট তোমাদের বলছি, দেখবে যখন তুমি গাড়ির মধ্যে থাকো, একটা ইম্পর্টেন্ট কথা বলি এটা নিয়ে, যখনই তুমি গাড়ির মধ্যে থাকো, ঠিক আছে, ওই জন্য এনসিইআরটির বাইরে একটু পড়ে রাখতে হয়, ঠিক আছে, একটু অন্তত বেরোতে হয়, এটা বুঝতে হয়। তোমরা তো বোঝো না, কি বলবো আর, তোমরা বড় হয়েও বাচ্চা। যাই হোক,
তুমি একটা 30-40 হাজার টাকার পেমেন্টের একটা মাইনে একটা সময় তোমার হবে, তুমি করতে যাচ্ছ, তার জন্য তোমার মনে হচ্ছে জাস্ট আমি পড়বো আস্তে চাকরি পেয়ে যাবো, এটা হতে পারে কখনো? তোমাকে তো সেই পরিমাণ খাটতে হবে না। বই থ্রু দিয়ে দিলে কি তোমার 9-10 যে স্যার বইয়ের বাইরে যেন না আসে, ওসব ভাই হয় না, এটা বুঝতে হয়। ঠিক আছে, দেখো কী বলে, যখন একটা গাড়ি তুমি চালাচ্ছ তখন গাড়ির পাশে যদি কোনো তার থাকে, ধরো ইলেকট্রিকের ওয়্যার, দেখে মনে হয় সোজা হলেও তাদের জন্য মনে হয় তারা যেন আন্দোলিত হচ্ছে। এটা হয় কেন? ওখান থেকে যে আলো আসে, এই আলোগুলো কী হয়, একটু সামান্য বেন্ড হয়ে তোমার চোখে আসে। একেবারে এত ব্যাঁকে না, আমি তো একেবারে বিশাল বাঁকিয়ে দিলাম। ঠিক আছে, ধরো এদিক সামনের দিক দিয়ে একটা আলো আসছে, ধরো আমি তোমাদের হলুদ কালি দিয়ে দেখাচ্ছি, সামনের দিক দিয়ে একটা আলো আসে, এই আলো কী হয়, সামান্য বেন্ড হয়ে তোমার চোখে এলো, এই জায়গায় বেন্ড হচ্ছে সামান্য, অর্থাৎ যে ধারালো বস্তু আছে তার কানা বরাবর সামান্য বেন্ড হয়, বেন্ড হয়ে তোমার চোখে হয়, তখন মনে হয় যেন এই তারটাকে যেন একটু উঁচু মনে হয়, এবং এইটা লাখ লাখ কোটি কোটি আরবো আরবো আলোকরশ্মি এখানে আসছে, এবং এই আসার ফলে কী হয়, এই আলোকরশ্মিগুলো সামান্য এই একই জায়গায় কী হচ্ছে, তোমার বেন্ড হয়, এই একই জায়গায় কী হয়, তোমার বেন্ড হয়, তখন এই অংশটাকে কী হয়, মনে হয় যেন এই অংশটাতেই বেন্ডিং দেখা যায়, এই অংশটাকে পরপর কী হবে, বেন্ড হতে থাকবে, এবং দেখে মনে হয় যেন এই জায়গাটা যেন আন্দোলিত হয়ে গেছে। ঠিক আছে, এটা কী কারণে হয়, এটা বিবর্তন, জানি না বাংলা কি, ইংলিশটা হচ্ছে ডিফ্র্যাকশন, দেখলাম অ্যান্সার করলাম, তো ডিফ্র্যাকশন আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, ইজি প্রশ্ন, অবতল দর্পণে প্রধান ফোকাস দিয়ে অতিক্রমকারী রশ্মি আপতিত হলে প্রধান ফোকাস, আচ্ছা, তার মানে কি, ফোকাসের মধ্যে যদি কোনো রশ্মি গিয়ে পড়ে, ঠিক আছে, তাহলে সেটা কি হয়, তাহলে আমরা কি জানি, ফোকাসের মধ্যে যখন কোনো রশ্মি গিয়ে পড়ে সেটা কি হচ্ছে, সেটা তোমাদের এই যে তোমাদের কোথায় গেল আমাদের প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষের সাথে সমান্তরালে কী করে, সেটা বের হয়ে যায়। ঠিক আছে, কোনো রশ্মি যদি এখানে আসে তো সেটা কী করে, প্রধান অক্ষের সাথে সমান্তরালে, প্রধান অক্ষের সাথে কী করে, সমান্তরালে সেটা কী হয়, সেটা কিন্তু বেন্ড হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি, ইয়েস আর নো বলো। প্রধান অক্ষ যেটা আছে তার সঙ্গে সমান্তরালে রশ্মিটা বেরিয়ে যাবে, কারেক্ট আনসার আমাদের এটা হবে। পরের প্রশ্ন, এখানে তোমাদের তিনটে দেওয়া ছিল, কোনটা ঠিক কোনটা ভুল বার করতে বলেছে। স্টেটমেন্ট 1 বলেছে, ইন অক্সিডেশন অক্সিজেন ইজ অ্যাডেড অ্যান্ড হাইড্রোজেন ইজ রিমুভড। ও তো আমরা জানি অক্সিডেশন প্রক্রিয়ায় অক্সিজেন আমরা জানি অ্যাড হবে, আমরা কি জানি, আমরা জানি অক্সিজেন তোমাদের কী হবে, অ্যাড হবে, আর হাইড্রোজেন কী হবে, তোমাদের রিমুভ হবে, তো এটা তো কারেক্টই। নেক্সট বলেছে, এটা তো সঠিক। নেক্সট বলেছে রিডাকশান প্রক্রিয়ায় অক্সিজেনের অপসারণ হয় এবং হাইড্রোজেন যুক্ত হয়, এটাও কারেক্ট, যে রিডাকশান প্রক্রিয়ায় অক্সিজেন বেরিয়ে যায় আর হাইড্রোজেন কী হয়, অ্যাড হয়, এটাও কারেক্ট, H2। নেক্সট কী বলেছে, রিডক্স বিক্রিয়ায় অক্সিকরণ এবং অপচয়ন দুটি ঘটে, তো তিনটে বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি তিনটেই এখানে কারেক্ট অ্যাকচুয়ালি, তো কী বলবো, অল 3 আর কারেক্ট। চলো নেক্সট পরেরটাতে, কোষের প্লাজমা ঝিল্লির প্রধান বৈশিষ্ট্য কী। দেখো, কোষের প্লাজমা ঝিল্লির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, ধরো এইটা তোমাদের প্লাজমা ঝিল্লি, ঠিক আছে, ঠিক আছে, এবং প্লাজমা ঝিল্লির মধ্যে দিয়ে কিছু পদার্থ ডাইরেক্ট গমন করতে পারে, কিন্তু কিছু পদার্থকে এসে ফিরে যেতে হয়, অর্থাৎ এটা সিলেক্টিভলি পারমিয়েবল বলা হয়, এই পদার্থকে কী বলা হয়, সিলেক্টিভলি পারমিয়েবল, কী বলা হয়, পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবলের বাংলা হয় প্রভেদক ভেদ্য, যেটা এনসিইআরটিতে তোমাদের দেওয়া আছে, প্রভেদক ভেদ্য পদ্মা, সিলেক্টিভলি পারমিয়েবল। তো অ্যান্সার আমাদের এটাই হবে, সম্পূর্ণ পরাগম্য না, কমপ্লিটলি পারমিয়েবল নয়, অপরাগম্য না, তাহলে তো কোষের মধ্যে কিছু ঢুকবেই না, নির্বাচক বা অর্ধ হয়েছে, ইট ইজ সিলেক্টিভলি পারমিয়েবল বা সেমি পারমিয়েবল বলা হয় একে, বোঝাতে পারলাম। এবং এর ওপর বেস করেই কিন্তু দুটো জিনিস আসে, একটা হচ্ছে ব্যাপন, দুই হচ্ছে অভিস্রাবণ। ব্যাপন ইজ এ কাইন্ড অফ অভিস্রাবণ, এর ওপর বেস করে কিন্তু লঘু সারক, প্রতিসারক ইত্যাদি বিভিন্ন দ্রবণের ব্যাপার আসে। পরেরটা চলো, পরের প্রশ্ন, দ্য কারেক্ট IUPAC নেম অফ দ্য কম্পাউন্ড, এটা তোমাদের রিপিটেড কোশ্চেন, এটা আগে একবার পড়েছে শিফটে। দেখো বেসিক্যালি এইটা কীভাবে লেখা হয়, দেখো প্রথমে কার্বন, দেখো তিনটে কার্বন এখানে আছে, ভালো করে দেখো 1 2 3, তো ডেফিনেটলি প্রোপেন তো আসবেই, তো প্রোপেন এলো, ঠিক আছে, প্রোপেনে তিনটে থাকে, মিথেন ইথেন প্রোপেন, ঠিক আছে, প্রোপেন আসবে, তো প্রোপেনে এটাই অ্যান্সার। তবে মনে রাখবে এখানে অ্যাকচুয়ালি একটু মিস্টেক হয়েছে, এটা আইসোপেন্টেন দিলে বেটার হতো, ঠিক আছে, কারণ এই ডাইমিথাইল প্রোপেনকেই কিন্তু পেন্টেনও বলা হয়, ঠিক আছে, সো এখানে সি আর ডি বোথ আর কারেক্ট, এটাকে কিন্তু পেন্টেনও নিওপেন্টেনও বলা হয়, ডাইমিথাইল প্রোপেনকে কী বলা হয়, নিওপেন্টেনও বলা হয়, নতুন টাইপের পেন্টেন নিওপেন্টেন বলা হয়, এটাকে আইসোপেন্টেন করলে অ্যান্সার কারেক্ট হতো, তো সি আর ডি বোথ এখানে কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। কীভাবে তৈরি হয় দেখো, সি 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 তিনটে কার্বন হলো, এবার কি হয়, এই কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন অ্যাটাচ থাকে, তো আমি এখানে H3 বলে লিখে দিচ্ছি, ঠিক আছে, এই কার্বনের সঙ্গেও কী হয়, তিনটে হাইড্রোজেন অ্যাটাচ থাকে, আর এই কার্বনের সঙ্গে কী হয়, তোমাদের
দুটো তোমাদের CH3 গ্রুপ এখানে কি থাকে তোমাদের অ্যাটাচ থাকে। বোঝাতে পারলাম? ইয়েস ও নো বলো। এবার দেখো কোন কার্বনের সঙ্গে CH3 গ্রুপ অ্যাটাচ হচ্ছে, এইটাই হচ্ছে মিথাইল গ্রুপ। মিথাইল, মিথেন থেকে একটা এইচকে বাদ দিলে তৈরি হয় মিথাইল। কি বললাম? মিথেনের সঙ্গে কি CH4, তার থেকে একটা কার্বনকে বাদ দাও, তৈরি হবে CH3। আর এই CH3 এটাই হচ্ছে মিথাইল গ্রুপ। মনে আছে? অ্যালকাইল, ঠিক আছে, অ্যালকাইল, KYLE, অ্যালকাইন না, অ্যালকাইল। এই হচ্ছে সেই অ্যালকাইল গ্রুপ। একটা হাইড্রোজেনকে বাদ দিলে তৈরি হয় তোমাদের অ্যালকাইল গ্রুপ। এটা হচ্ছে মিথেন থেকে আসতে যে মিথাইল বলা হয়। ওই জন্য এখানে প্রথমে দেখো এখানে মিথাইল রয়েছে, যদি এই ফর্মুলাটা একটু ভালো করে লেখা উচিত ছিল, যাই হোক, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এলো। এখানে কীভাবে করেছে দেখো, এই তিনটে CH3কে এখানে CH3 লিখেছে, কার্বন লিখেছে, তারপর CH3 লিখেছে, এই যে একটা CH3, টোটাল দেখো 4টে CH3 হবে, 3টে আর একটা 4টে, আর মাঝখানে কার্বন। বুঝতে পারলাম? এইভাবে লিখেছে এখানে, যাই হোক বাদ দাও। তো এখানে তোমাদের এটা আছে। এবার একটা ব্যাপার দেখো, 2-2 কেন হয়? এই যে 2-2 কেন হয়? দুটো থাকে ডাইমিথাইল, এই যে CH3 দুটো থাকে, ওই জন্য একে বলা হয় ডাইমিথাইল। মিথাইল গ্রুপ কটা আছে? দুটো, ওই জন্য ডাইমিথাইল। প্রোপেন কেন? বেস কার্বন কটা? 3টে। এই কার্বনগুলো তো সাব বেস, বেস কার্বন কটা? 3টে, ওই জন্য এটাকে বলা হয় প্রোপেন, ঠিক আছে। আর এই যে 2-2, এই 2-2 কেন? কারণ দেখো সেকেন্ড কার্বনের সঙ্গে CH3 লিঙ্কড আছে। এই যে CH3 মানে মিথাইল গ্রুপ সেকেন্ড কার্বনের সঙ্গে লিঙ্ক থাকে, ফার্স্ট বা থার্ড কার্বনের সঙ্গে নয়, ওই জন্য 2-2 দিয়ে এটাকে ডিনোট করা হয়। তবে এটাকে নিওপেন্টনও বলা হয়। নেক্সট পরেরটা চলো। পরের প্রশ্ন, যদি কোনো বৈদ্যুতিক বর্তনীতে V = 2 এবং I = 0.2 অ্যাম্পিয়ার হয়, তাহলে রোধ কত? দেখো V = I আর ফর্মুলা দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। V = 2, I = 0.2, আর রোধ আমাদের বার করতে বলেছে। তো 2/0.2 = R, উপরে একটা শূন্য উঠে গেল, তলায় 0 উঠে গেল, তো অ্যান্সার কী হবে? 10 ওহম, ঠিক আছে, সরি, কী হবে তোমাদের? 10 ওহম। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 10 ওহম। পরেরটা চলো। যখন কোনো পরিবাহকের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কি উৎপন্ন হয়? এটাও রিপিটেড কোশ্চেন্স। তো আমরা সবাই জানি যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টারের চারপাশে তোমাদের কি উৎপন্ন হয়? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স প্রডিউস হয়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। তো মনে রাখবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স সিতে আছে, অপশান সি এইটা। তাপ শক্তিও উৎপন্ন হয়, বাট খুব কম পরিমাণে উৎপন্ন হয়, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু কোশ্চেন্সটা কি তোমাদের উত্তরটা এইভাবে চাইছে, তাই অ্যান্সার তোমাদের হবে চুম্বকীয় ক্ষেত্র। পরেরটা চলো। একটা টেবিল তোমাদের এনসিইআরটিতে উল্লেখ আছে, তার উপর বেস করে এই প্রশ্নটা আসছে বারবার আণবিক ভরের ওপরে। হোয়াট ইজ দ্য মলিকিউলার মাস অফ ক্যালসিয়াম ক্লোরাইড? দেখো ক্যালসিয়ামের যে অ্যাটমিক মাস হয় সেটা হয় 40, আর ক্লোরিনের একটার হয় 35.5। এখানে তো দুটো আছে, সো ইন্টু 2। তো কী হবে এখানে? দেখো এটা হবে তোমাদের 71, এটা হবে তোমাদের 40, দুটোকে যোগ করলে আমরা কী পাবো? 111। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টটাতে। বলছে নিচের কোনটি স্ফটিকজাত বা ক্রিস্টালাইন পদার্থ? দেখো ক্রিস্টাল এখানে তিনটেই মেনলি, তবে স্যান্ড হচ্ছে তোমাদের সিলিকন অক্সাইড, SI সিলিকন ডাইঅক্সাইড হয়, ঠিক আছে, স্যান্ড, ঠিক আছে। তো স্যান্ড দেখতে পাচ্ছ দুটো জিনিসের মিশ্রণের ফলে তৈরি হচ্ছে, মিশ্রণ তো বলবো না, মানে কেমিক্যাল রিয়াকশনের কারণে তৈরি হচ্ছে। তো বালিও ক্রিস্টালাইন হয়, লবণও হয়, চিনিও হয়। তো অ্যান্সার তোমাদের তিনটেই হওয়া উচিত। পরের প্রশ্ন বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটসমেন্ট অ্যাবাউট দ্য প্রপার্টিস অফ সাউন্ড ইজ কারেক্ট? ধ্বনি অনুপ্রস্থ তরঙ্গ এবং মাধ্যমের প্রয়োজন হয় না। তা আমরা জানি ধ্বনি কিন্তু ট্রান্সভার্স, মানে শব্দ কিন্তু ট্রান্সভার্স ওয়েভ নয়, এটা একটা তোমাদের, আমরা কি জানি, এটা একটা অনুপ্রস্থ নয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এটা তো অ্যান্সার হবে না। নেক্সট বলেছে সাউন্ড ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, না, লঙ্গিটিউডিনাল ওয়েভস, ইয়েস, এবং মাধ্যমের প্রয়োজন হয়, এটা কারেক্ট অ্যান্সার। এই অনুদৈর্ঘ্য তরঙ্গের বাংলা হচ্ছে তোমাদের ওখানে লেখাও আছে লঙ্গিটিউডিনাল। তো আমি আর লিখছি না, এখানে দেখতে পাচ্ছ ইংরাজির বাংলা ওখানে অটোমেটিক লেখা আছে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটাও হবে। পরেরটা চলো। আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গ একটু বলে দিই। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হয়, যেদিকে তরঙ্গ যাচ্ছে সেম দিকে কণাগুলো কম্পিত হয়, ঠিক আছে। আর অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ, এটাকে আরেকটা নামের তির্যক তরঙ্গ, এর একটা নাম কি? তির্যক তরঙ্গ, ঠিক আছে। তির্যক তরঙ্গের ক্ষেত্রে কি হয়, যেদিকে তরঙ্গ ওয়েভ যাচ্ছে তার সাথে লম্বভাবে
কণাগুলো কাঁপে। দেখো কণা, এইটা হচ্ছে তরঙ্গ, এটা হচ্ছে কণা, এটা হচ্ছে এটা হচ্ছে কণা, আর এটা হচ্ছে তরঙ্গ, আর হচ্ছে এইটা। দেখো লম্বভাবে কাঁপছে, এদিকে যাচ্ছে, আর এই দেখো লম্ব কোণ তৈরি করছে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এই জন্য তির্যক তরঙ্গও বলা হয়। এটা অনুপ্রস্থ তরঙ্গ, এটা শব্দ তরঙ্গ বা যে কোনো অনুদৈর্ঘ্য তরঙ্গ এরকম হয়। পরেরটা চলো। বৈদ্যুতিক বর্তনীতে বিভব পার্থক্য 5 ভোল্ট এবং প্রতিরোধ 10 ওহম হলে প্রবাহের মান কত? তোমরা নিচে বাংলাটা পড়তে পারো। তো ভি ইকুয়াল টু আইআর পুট করলে আমাদের বেরিয়ে যাবে। ভি আমাদের কত সেটা তো বার করতে বলেছে মনে হয়, না ভি বলে দিয়েছে 5, আমি ইংলিশটা দেখলাম। আই কত আমাদের? আই হচ্ছে আমাদের বার করতে বলেছে, আর কত আমাদের 10, ঠিক আছে। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 2, তো 1/2 ইকুয়াল টু আর, মানে 0.5 অ্যাম্পিয়ার। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 0.5 কোথায় আছে? 0.5 হওয়া উচিত, এটাকে তোমরা 0.5 করে নিও, কেমন? 5 তো ভোল্ট, 5 ভোল্ট, ইয়েস এটা অ্যাম্পিয়ার। তো আইআর 5 দিয়ে কাটলে 2, সরি না ঠিকই তো আছে, 1/2 মানে 0.5, তো 0.5 হবে। এটাকে তোমরা 0.5 করে নিও, ঠিক আছে। এটাকে তোমরা কী করে নিও? 0.5 করে নিও, তো সি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। পরেরটা চলো। কোন পিএইচ মান লাল লিটমাসকে নীল করে? দেখো লাল লিটমাসকে নীল কে করে? ক্ষার করে, ঠিক আছে। আর ক্ষারের পিএইচ কী হয়? 7-এর থেকে বেশি হয়, 7-এর থেকে বেশি হয়, তো একটাই অ্যান্সারে আছে, সেটাই হবে। আর যদি বলে নীলকে লাল করে কে, সেটা হচ্ছে অ্যাসিড করে, অ্যাসিড করে নীলকে লাল। আর অ্যাসিড যদি হতো তাহলে কী হতো? সেটা 7-এর থেকে কম হতো। তার মানে এই তিনটেই কিন্তু 7-এর থেকে কম। সব থেকে বেশি অ্যাসিডিক কোনটা? এইটা সব থেকে বেশি অ্যাসিডিক। তারপরে এটা কী হচ্ছে? আস্তে আস্তে মান কমতে থাকছে, অ্যাসিডের মান কমছে এবং ক্ষারের পরিমাণ বাড়ছে। যত আমরা 7-এর দিকে যাব তত নিউট্রালে যাব, 7-এর ওপরে আসলে আমরা ক্ষারকে পাবো। পরেরটা চলো। বলছে চোখের যে লেন্স থাকে তার প্রধান কার্যকলাপ কী? দেখো চোখের যে লেন্স থাকে সেটা কিন্তু তোমাদের উত্তল লেন্স হয়, ঠিক আছে, উত্তল লেন্স হয়, কনকেভ লেন্স নয়, কনভেক্স লেন্স। আর এর কাজ কি? দূর থেকে আগত যে সমস্ত আলোকরশ্মি তাদেরকে একটা বিন্দুতে কী করে দেওয়া? কনভার্জ করে দেওয়া। এবং সেটা কোথায়? রেটিনার উপরে কনভার্জ করে। এখানে অ্যান্সার কী হবে তোমাদের? আলোকে ফোকাস করা। এই ফোকাস যে করে এটা কি বলা হয়? কনভার্জ করা। সেটা কোথায় করে? রেটিনাতে করে। এইটা হচ্ছে তোমাদের সেই রেটিনা। পরেরটা চলো। বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং শোজ দ্য পার্টিকেল নেচার অফ লিকুইড? পার্টিকেল নেচার অফ লিকুইডের মধ্যে তোমাদের বলেছে যে কোন ধর্মটা থাকে। দেখো ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিসকেই গরম করা যায়, প্রত্যেকটা জিনিসকে ঠান্ডা করা যায়, প্রত্যেকটা জিনিসকে গলানো যায়। যেমন লোহাকেও যেমন লোহাকেও গলানো যায়, আমরা জানি লোহাকেও কিন্তু গলানো যায়, ঠিক আছে। লোহাকে গলানো যায় না, খালি বাষ্পীভূতও করে ফেলা যায়, সেই পরিমাণ টেম্পারেচার দিয়ে লোহা বাষ্পীভূত হয়ে যাবে। লোহাকে গলানো যায়। লোহাকে গরম করা যায়, ইয়েস লোহাকে গরম করা যায়, ঠিক আছে। লোহাকে কি ফোটানো যায়? অবশ্যই ফোটানো যায়। গরম যাকে করা যায় তাকে এমনভাবে বকবক করে ফোটানো যায় লোহাকে। তোমরা যদি কখনো লোহার কারখানায় যাও সেখানে দেখবে লোহা ওরকম বকবক করে ফুটছে, ঠিক আছে। ইভেন সূর্যের যে টেম্পারেচার তাতে লোহা বাষ্পীভূত হয়ে যেতে পারে। সো গরম, গলানো এবং ফোটানো সবাইকেই যায়, ঠিক আছে। কিন্তু এই যে বৈশিষ্ট্য এটা কেবলমাত্র তরলের অণুগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাঁকা স্থান থাকে। তরলের একটা অণু এখানে তো একটা অণু এখানে, একটা অণু এখানে তো একটা অণু এখানে, এরকমভাবে কি থাকে? প্রচুর ফাঁকা থাকে, স্থান থাকে। এই ফাঁকা স্থানগুলোর মধ্যে তুমি যদি কোনো কালিকে এর মধ্যে যদি একটা ড্রপ ফেলো, যদি একটা কালির ড্রপ এর মধ্যে ধরো পড়লো, একটা কালির ড্রপ, নীল কালির ড্রপ যদি পড়ে, তাহলে কি এই ফাঁকা স্থানের মধ্যে নীল কালির যে কণাগুলো আছে তারা কি করে? এই ফাঁকা স্থানের মধ্যে চলে যেতে পারে এবং কালি আস্তে আস্তে কী হয়? এই জায়গাটা দখল করে নেয়। এর ফলে এই জলটাকে আমাদের নীল মতো লাগে। ক্লিয়ার হয়েছে? এই কারণে এটা লাগে। তার মানে কালি জলে নিজে থেকে যে ছড়িয়ে পড়ছে এটার বোঝাচ্ছে এই কারণে যে জলের মধ্যে কী হতে পারে? জলের মধ্যে কিন্তু এটা মিশ্রিত হতে পারে, দ্রবণ তৈরি হতে পারে, কারণ জলের মধ্যে প্রচুর ফাঁকা স্থান থাকে, তাই সেই স্থানের মধ্যে কালির যে কণা সেগুলো ঢুকে যায়, ঠিক আছে। তো এইটা প্রকাশ করে যে জলের অণুগুলোর মধ্যে ফাঁকা স্থান আছে এবং তাদের মধ্যে আকর্ষণ বল কম, তাদের গতিশক্তি কম ইত্যাদি প্রকাশ করে। এটা কোথায় আছে? সেটা এইটা দিয়েই বোঝা যায়। পরেরটা চলো। আচ্ছা, এটা একটু ফিগার দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। এই হচ্ছে ধরো তোমাদের একটা প্রিজম আছে, ঠিক আছে। প্রিজমের মধ্যে একটা রশ্মি এসে ধরো পড়লো, তার যাওয়ার কথা ছিল কোথা দিয়ে? তার সোজা এই পথ ধরে যাওয়া উচিত ছিল, কিন্তু এই পথ দিয়ে না গিয়ে সে কী করলো? সে প্রথমে এখানে একবার রিফ্র্যাক্টেড হলো, তারপর কী হলো? সে এখানে আর একবার রিফ্র্যাক্টেড হলো এবং সে এই পথে চলে গেল, ঠিক আছে।
তাহলে দেখো আপতিত রশ্মির এই পথ ধরে যাওয়া উচিত ছিল, তা না গিয়ে সে নির্গত হলো এইভাবে। এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, ঠিক আছে, কি বললাম, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ঠিক আছে, কি বলা হয়? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ডেল্টা দিয়ে প্রকাশ করা হয় একে। দ্য অ্যান্সার উইল বি দিস, বিচলন কোণ। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলা হয়, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বলা হয় না। কিন্তু স্টুডেন্টরা এটাকে ব্যাপকভাবে গোলায়, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স একে বলা হয় না। অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স কাকে বলা হয়? নির্গমন কোণ কাকে বলা হয়? যদি তুমি এখানে একটা লম্ব টানো, তাহলে এই লম্ব আর এই রশ্মির মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। কি বললাম? এই লম্ব আর এই রশ্মির মধ্যে এখানে দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, যেটাকে ই দিয়ে ডিনোট করা হয়। ই আর ডেল্টা কিন্তু আলাদা। ওকে, তো কারেক্ট অ্যান্সার উইল বি বিচলন কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। চলো নেক্সট পরেরটাতে। যদি কোনো পরমাণুর নিউক্লিয়াসে 11টা প্রোটন থাকে এবং 12টা নিউট্রন থাকে, তাহলে তার ভর সংখ্যা কত? 11 আর 12 যোগ করলে কত হয়? 23। কারেক্ট অ্যান্সার হলো 23। নেক্সট বলছে চৌম্বক ক্ষেত্ররেখা সম্পর্কে কোন বিবৃতিগুলি সত্য? চৌম্বক ক্ষেত্ররেখা একে অপরকে ছেদ করেন, এটা কারেক্ট। নেক্সট হচ্ছে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা রেখাগুলোর ঘনত্ব দ্বারা মাপা যায়, এটাও কারেক্ট। ওই জন্য আমরা যখন কোনো চুম্বক ক্ষেত্রে দেখেছি আমরা পোলে, মানে দুই মেরুতে কিন্তু তার কি বেশি? তার আকর্ষণ বল বেশি। কেন তার আকর্ষণ বল দুই মেরুতে বেশি? কারণ চুম্বক ক্ষেত্র রেখাগুলো কি হয়? নর্থ দিয়ে বেরিয়ে সাউথ দিয়ে প্রবেশ করে। সব কটা রেখাই দেখবে নর্থ দিয়ে বেরিয়ে সাউথ দিয়ে প্রবেশ করেছে। এবং তুমি দেখো সাউথ এবং নর্থ এই দুটো জায়গায় কিন্তু এদের ঘনত্ব বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? কারেক্ট অ্যান্সার আমাদের দুটোই হবে, বোথ আর কারেক্ট, দুটোই কিন্তু কারেক্ট এখানে। চলো নেক্সট পরেরটা। পরের প্রশ্ন, মহিলাদের মধ্যে নিষেক বা প্রজনন কোথায় হয়? আমি তোমাদের একটু আগেও বলেছিলাম যে ফিলোপিয়ান টিউবে কিন্তু নিষেক বা হয়, জরায়ুতে কিন্তু হয় না। অনেকে জরায়ু ধরে নেয়, না, জরায়ুতে কি হয়? নিষেকের পরে যে নিষিক্ত ডিম্বাণু সেটা জরায়ুতে গিয়ে জরায়ুর গাত্রে গিয়ে কি হয়? সেটা প্রেথিত হয়। সেটা কিন্তু কখনোই জরায়ুতে কিন্তু নিষেক হয় না। নিষেক কোথায় হয়? ফিলোপিয়ান টিউবের মধ্যে কিন্তু নিষেক হয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। পরেরটা চলো। বলছি চিপসের প্যাকেটের মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরা হয় কেন? অক্সিডেশন আটকানোর জন্য। কি আটকানোর জন্য? অক্সিডেশন আটকানোর জন্য। দেখো যত বেশি তুমি ফাঁকা রাখবে তত সেখানে বায়ু থাকবে, আর বায়ুর মধ্যে অক্সিজেন থাকে, সো অক্সিডেশন কিন্তু হবে। অক্সিডেশন হওয়ার ফলে কি হয়? তোমরা জানো যে ফ্যাট জাতীয় জিনিসে অক্সিডেশন হলে সেটা নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? সেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, জারণ হলে সেটা নষ্ট হয়ে যায়। এখানে কারেক্ট আনসার কী হবে? অক্সিডেশন থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট পরেরটা। নেক্সট বলছে যে থমসনের পরমাণু মডেলের কোন উক্তিটি সঠিক? দেখো যে থমসন যখন পরমাণু মডেল তৈরি কিন্তু দুটো কথা বলেছিলেন। এক, যে আমাদের যে পরমাণু আছে, ঠিক আছে, সেটা অনেকটা তরমুজের মতো, এবং তার মধ্যে যেমন তরমুজের দানা অবস্থান করে, তেমন তরমুজের দানার মতো ইলেকট্রনগুলো কি হয়? অবস্থান করে, এটা উনি বলেছিলেন। আর উনি বলেছিলেন যে পরমাণুর ওভারঅল নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ ব্যালেন্সড আকারে থাকে, ওই জন্য পরমাণুটা কিন্তু নিস্তরিত হয়। এই দুটো কথা উনি বলেছিলেন, এবং এইগুলোর ওপরে প্রশ্ন ব্যাপকভাবে প্রত্যেকটা শিফটে পড়ছে। ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে কী হবে? দেখো ধনাত্মক গোলকের মধ্যে ইলেকট্রন ছড়িয়ে থাকে, এটা ঠিক ভুল নয়। ঠিক আছে, নেক্সট বলছি ইলেকট্রনগুলো নিউক্লিয়াস চারিদিকে ঘোরে, এটা উনি বলেননি। সমস্ত পরমাণু ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, এটাও উনি বলেননি। নিউক্লিয়াস নিয়ে উনি কোনো কথাই বলেননি। ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তিতে ঘোরে, শক্তি স্তরে ঘোরে, এটা উনি বলেন। উনি শক্তি স্তর সম্পর্কে ওনার কোনো আইডিয়াই ছিল না। উনি এই কথাটা বলেছিলেন, আর বলেছিলেন ওভারঅল পরমাণু নিস্তরিত হয় কেন? কারণ ঋণাত্মক আর ধনাত্মক চার্জ ব্যালেন্সড আকারে থাকে। ঠিক আছে, এই কথাটা উনি বলেছেন। কী বলেছেন এক্স্যাক্টলি চলো দেখে নেবো। দেখো অ্যাজ পার এনসিইআরটি এই কথাটা লেখা আছে, পরমাণু হলো ধনাত্মক আদানগ্রস্ত একটি গোলক এবং ইলেকট্রনগুলো ওই গোলকে প্রেরিত থাকে। উনি আরেকটা কি বলেছিলেন? যে ঋণাত্মক এবং ধনাত্মক আদানের পরিমাণ পরমাণুদের সমান থাকে, ফলে ওভারঅল পরমাণু কী হয়? নিরপেক্ষ হয়। ঠিক আছে, চল পরেরটাতে। নেক্সট প্রশ্ন, একটি বস্তুতে 10 নিউটন বল প্রয়োগ করে 5 মিটার সরানো হলে কার্য কত হবে? দেখো এখানে কোন দিকে সরানো হবে সেটা বলেনি, তো আমরা ডাইরেক্ট করতে পারি যে বল ইন্টু সরণ ইকুয়াল টু আমাদের কার্য, সো 10 ইন্টু 5, সো 50 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার তোমাদের। নেক্সট চলো পরেরটাতে। বলেছে ঊর্ধ্বমুখে বল নিক্ষেপ করলে বা বল প্রয়োগ করলে বেসিক্যালি টি সময় পরে তার বেগ কত হবে? তো দেখো এখানে দুটো কথা বলা আছে। ঊর্ধ্বমুখে একটা বল প্রয়োগ করা হয়েছে, তার মানে ঊর্ধ্বমুখে বল প্রয়োগ করলে আমরা একটা গতি তো পাবোই। ঠিক আছে, স্যার প্রাথমিক গতি আমাদের কী হবে? ইউ হবে। ওকে, তারপর আমাদের কী হবে? আমাদের টিও দেওয়া আছে। তোমাদের বলেছে টি সময় পরে তার বেগ কত হবে। তো কোন ফর্মুলা অনুযায়ী আমরা পাই? ঊর্ধ্বমুখে বল প্রয়োগ হচ্ছে, ভালো করে বুঝবে। দেখো এখানে দুটো ফর্মুলাই এখানে বলেছে।
তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা আমরা জানি। এই এটির জায়গায় আমরা এখানে কী করে দেবো, এখানে জিটি করব। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমরা জানি, কিন্তু এখানে দেখো বলেছে ঊর্ধ্বমুখে বল প্রয়োগ হচ্ছে। ঊর্ধ্বমুখে বল হচ্ছে প্রয়োগ, কিন্তু জি আমাদের কাজ করে নিচের দিকে, তো জি কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এই অ্যান্সার আমাদের এইটা হওয়া উচিত, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি না হয় ইউ মাইনাস জিটি। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, কিন্তু জি এর মান কোন দিকে ব্যবহার করছে তার উপর বেস করে নেগেটিভ না পজিটিভ হয়। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, জি এর মান, জি আমাদের কাজ করে নিচের দিকে, আর আমরা যাচ্ছি কোথায়, আমাদের কোন দিকে গমন হচ্ছে, গতি হচ্ছে ওপর দিকে। সো জি নিচের দিকে, তো বিপরীত, সো এখানে আমরা একটা নেগেটিভ দিয়ে দেবো। পরেরটা চলো, কার্বনের কোন গুণটি ভুল? হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ অফ কার্বন ইজ ইনকারেক্ট? এটি আয়নিক বন্ধনযুক্ত না এটি সমযোজী বন্ধনযুক্ত? আমরা জানি এটা সমযোজী বন্ধনযুক্ত হয় কার্বন, ঠিক আছে। নেক্সট বলেছে এটি একো দ্বি এবং ত্রিবন্ধন তৈরি করতে পারে। দেখো কার্বন সিঙ্গেল, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন তৈরি করতে পারে, ডবল বন্ধন তৈরি করতে পারে, ট্রিপল বন্ধন তৈরি করতে পারে। এতে শৃঙ্খলাবদ্ধ হওয়ার ক্ষমতা রয়েছে, ইট শোস ক্যাটিনেশন। এটা তো ক্যাটিনেশন ধর্ম দেখায়। এটা শৃঙ্খলা, এটা তো কারেক্ট, এই জন্য বললাম এটাও কারেক্ট। এটা চতুর্যোজক হয়, আমরা জানি কার্বনের যোজ্যতা 4 হয়, ওই জন্য 4টে লাঠি দেখা যায়, ঠিক আছে। চতুর্যোজক কার্বনের কী হয়, কার্বন 6 মানে কি 2 আর 4 মানে কি লাস্টে আমাদের 4 আছে, 6টা তোমাদের থাকে প্রোটন থাকে, তার মানে অ্যাটমিক নাম্বার 6। তো ভাঙবো কী করে, 2 আর 4-এ, সো লাস্টে আমাদের 4 থাকে, ঠিক আছে, আমরা জানি। সো 4টি ইলেকট্রন লাস্ট কক্ষপথে, মানে ওটাই আমাদের কী হয়ে যায়, যোজ্যতা হয়ে যায়। তো চতুর্যোজী বা টেট্রাভ্যালেন্ট হয়। তো রং জিজ্ঞেস করেছিল কোনটাই রং হবে, এইটা আমাদের কারেক্ট আনসার হবে, ঠিক আছে। চলো পরেরটা, বলছে এইচআইভি সংক্রমণ রক্ষা করতে সাহায্য করে কোনটা? দেখো আমরা জানি যে কন্ডোমের ব্যবহার এইচআইভি সংক্রমণ রক্ষা করতে হেল্প করে। এর কারণ কি? তার কারণ হচ্ছে যে আমরা জানি মেজরলি অবাঞ্ছিত শারীরিক সম্পর্কের ফলেই কিন্তু, ইন্টারকোর্সের ফলেই কিন্তু এই এইচআইভি সবথেকে বেশি ছড়ায়। এছাড়াও জানি সিরিঞ্জের মাধ্যমে ছড়াতে পারে, ঠিক আছে, এইচআইভি। এছাড়াও অপরিশুদ্ধ রক্ত যদি কারো শরীরে প্রবেশ করে এবং সেই রক্ত যদি তোমাদের এইচআইভি সংক্রামিত হয়, তাহলে সেই রক্ত যে নিচ্ছে, ঠিক আছে, আঘাত বা কোনো গুরুতর ক্ষেত্রে আমরা রক্তের প্রয়োজন হয় আমাদের, তখন কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু রক্ত ছড়াতে পারে। শুধু তাই নয়, বোন ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট ইত্যাদিভাবেও কিন্তু এই রক্তের সংস্পর্শে আসার ফলে কিন্তু কী হয়, এইচআইভি ছড়াতে পারে। সো আমরা যখনই এখানে তো সেই পয়েন্টগুলো বলা নেই, সো কারেক্ট অ্যান্সার আমাদের কিন্তু কন্ডোমই হবে। মনে রাখবে একসঙ্গে খাবার খাওয়া, হাত মেলানো, ওঠা বসা করার ফলে এইচআইভি ছড়ায় না। এবং 99% মানুষের ক্ষেত্রে এটা মনে হয় যে এইচআইভি মনে হয় ছোঁয়াচে, তা নয় কিন্তু। এখন অনেকেই অবশ্য জানে, ইন্টারনেটের দৌলতে আমাদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা অনেক প্রচারের দৌলতে সারা সবাই জানে, তবুও অনেক জায়গায় আছে এটা। তো মনে রাখবে এইচআইভি কিন্তু সংক্রামক রোগ নয়, অর্থাৎ মানে ছোঁয়াচে রোগ নয়, ঠিক আছে। টাচের মাধ্যমে কিন্তু এইচআইভি ছড়ায় না, খাওয়ার মাধ্যমে এইচআইভি ছড়ায় না, কোন এইচআইভি রোগীর সাথে একসঙ্গে বসে খেলে যে এইচআইভি ছড়াবে তা কিন্তু নয় বেসিক্যালি, ঠিক আছে। সো অ্যান্সার আমাদের কী হবে, ইউজ অফ কন্ডোম এখানে কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু এইচআইভিকে রোধ করা যায়। পরেরটাই চলো, কি বলেছে দেখো, গলজি কায়ের কোনটি কাজ নয়? অ্যাকচুয়ালি এটা গলগি অ্যাপারেটাসকে গলগি বডি ধরে নাও, ঠিক আছে, এখানে একটুখানি তোমাদের মিস্টেক আছে, গলগি বডি ধরে নাও, ঠিক আছে। গলগি বডির কোনটি কাজ নয়? দেখো গলগি বডির কাজ পদার্থের সংরক্ষণ, ইয়েস। স্টোরেজ অফ মেটেরিয়াল, ডেফিনেটলি গলগি বডির কাজ। লাইসোজেম ফর্মেশন গলগি বডির কাজ, এনসিইআরটিতে উল্লেখ আছে, এগুলো তো গলগি বডিরই কাজ। পদার্থের পরিবহন সহজ করা, ফ্যাসিলিটিং দ্য ট্রান্সপোর্ট অ্যান্ড সিক্রেশন অফ মেটেরিয়াল, এটাও গলগি বডির কাজ, ঠিক আছে। কারণ প্যাকেজিং করে, প্যাকেজিং করার মাধ্যমে, দেখো ডাইরেক্ট কিন্তু পরিবহন করে না, কিন্তু প্যাকেজিং করার মাধ্যমে কি করে, পরিবহনকে সহজ করে। নেক্সট হচ্ছে সরল শর্করা ভেঙে সরল শর্করা জটিল শর্করায় ভাঙা। অ্যাকচুয়ালি জটিল শর্করাকে ভেঙে সরল শর্করায় কনভার্ট করে। না, আমি ভুল বললাম, ভুল হচ্ছে। সাধারণ যে সরল শর্করা তার থেকেই জটিল শর্করা তৈরি করে গলগি, ঠিক আছে। সরল শর্করা থেকে জটিল, অ্যাকচুয়ালি ভাঙা বলেছে তো আমি খেয়াল করিনি। সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি গলগির কাজ, জটিল শর্করা। এখানে সবকটাই অল অ্যান্সার হবে। তো আমি তো বুঝতেই পারছো এটা কেমনভাবে কোশ্চেন্সগুলোকে আমরা ফ্রেম করি সবার কাছ থেকে শুনে বা এইভাবে, তো সেই অর্থে এখানে কোনো কিছু গণ্ডগোল আছে। তো অল কারেক্ট হবে, অল কারেক্ট, ঠিক আছে, অল কারেক্ট। পরেরটা চলো, কস্টিক সোডা কোন শিল্পে ব্যবহার করা হয়? দেখো সল্টের যে লাস্ট পার্ট আছে, অ্যাসিড বেস সল্টের যে লাস্ট পার্ট, তার থেকে কিন্তু প্রশ্ন আস্তে আস্তে পড়তে আরম্ভ করেছে। সেখানে এই পার্টটাকে তোমরা ভালো করে একবার পড়ে যাও, ওখানে অনেকগুলো আছে, ব্লিচিং পাউডার, ওয়াশিং সোডা, বেকিং পাউডার, ঠিক আছে, কস্টিক সোডা, এই যেমন এখানে দেওয়া রয়েছে, মানে সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, ব্লিচিং পাউডার, অনেকগুলো আছে, তার উপর বেস করে প্রশ্ন আসে।
তো কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, NaOH। তো বলেছে NaOH কোন শিল্পে কাজে লাগে না। দেখো ফার্টিলাইজার যে শিল্প আছে তাতে কিন্তু কি কি বলেছে আগে দেখি। কাগজ শিল্প, অবশ্যই কাগজ শিল্পে কাজে লাগে, ইয়েস লাগে, এটা কাজে, ঠিক আছে। আচ্ছা, তারপর যে সাবান শিল্প, ইয়েস সাবান শিল্পে এটা কাজে লাগে, ইয়েস কাজে এটা কিন্তু লাগে, ঠিক আছে। সোপে তো কাজেই লাগে, সাবান শিল্প সোপে তো কাজেই লাগে। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং অফ সার শিল্পে কাজে লাগে কিনা এটা আমার খেয়াল নেই, একবার এনসিইআরটি চেক করে নিই চল। দেখো আমি এনসিইআরটি চেক করলাম, এনসিইআরটিতে আমি তেমন কিছু পেলাম না এর ব্যবহার নিয়ে, তবে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সাবান শিল্পে তো কাজে লাগে, কাগজ শিল্পে কাজে লাগে, সার শিল্পে কস্টিক সোডাকে পিএইচ মাত্রা নির্ধারক হিসাবে কাজে লাগে, ঠিক আছে। বেশি পরিমাণ পিএইচ যদি হয়ে যায় তখন কস্টিক সোডার মাধ্যমে সেই পিএইচকে কিন্তু কী করা হয়, কমানো হয়, মানে বেশি পরিমাণ অ্যাসিডিক যদি হয়ে যায়, ঠিক আছে। সো সার শিল্পে কিন্তু কাজে লাগে, তো ইয়েস, তো এখানে অল আর কারেক্ট হবে, তার মানে আমাদের এখানে একটা অপশান মিসিং আছে, সেই অপশানটাই হয়তো অ্যান্সার হতো, তো অল আর কারেক্ট অ্যাজ পার দিস অপশান, ঠিক আছে। চল পরেরটাতে। পরের প্রশ্ন, নিচের তৃতীয় সূত্রের কোনটি উদাহরণ নয়? নৌকার সামনের দিকে এগোনো। দেখো যখনই নৌকাকে মাঝি কী করে এরকম ঠেলে, ঠিক আছে, এই মাঝি বসে আছে, মাঝি কী করবে, নৌকাটাকে ঠেলবে, এই দাঁড়ের মাধ্যমে নৌকাটাকে ঠেলে, যার ফলে নৌকা সামনের দিকে এগোয়। তো মাঝি এদিকে বল প্রয়োগ করে, যার ফলে নৌকা কী হয়, সামনের দিকে তোমাদের এগিয়ে যায়। তো নৌকার সামনের দিকে এগোনো ডেফিনেটলি ক্রিয়া প্রতিক্রিয়া বলের এক্সাম্পল, যেটা নিউটনের তৃতীয় সূত্রে বলে। তো এটা তো অ্যান্সার, মানে ইয়েস এটা ঠিক। এখানে বলেছে অ্যান্সার নয় কোনটা, এটা তো ইয়েস, অর্থাৎ এটা হয়। নেক্সট বলেছে বন্দুকের রিকয়েল, তো আমরা জানি বন্দুক থেকে যখন আমাদের কোনো গুলি ছোড়া হয় তখন সেটা কি করে, গুলি এদিকে যায় আর বন্দুক পিছন দিকে পিছায়, তো ডেফিনেটলি এটা রিকয়েল, এটাও ইয়েস। নেক্সট তোমাদের বলছে যে ওয়াকিং অন দ্য গ্রাউন্ড ডেফিনেটলি ক্রিয়া প্রতিক্রিয়া বলের ইন্ডিকেশন। আমরা যখনই মাটিতে পা দিয়ে হাঁটি তখন আমরা কী করি, মাটির উপর একটা বল প্রয়োগ করি, ফলে মাটি আমাদের উপরে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তার ফলে আমরা কিন্তু হাঁটতে পারি, সেটাও কিন্তু ইয়েস, ঠিক আছে। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার হবে। গাছ ঝাঁকালি ফল পড়ে না, দেখো আমি তোমাদের এটা আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম যে একটা গাছের যে ডাল থাকে, ঠিক আছে, সেই ডালে যখন ফল ঝুলে আছে, ঠিক আছে, ডালে ধরো একটা ডাল আছে, এই ডালে ফল ঝুলে আছে, তুমি যখনই ঝাঁকালে তখনই কী হলো, এই ডালটা এদিকে সরে গেল, কিন্তু ফলটা ফলের জায়গায় থাকতে চায়, ঠিক আছে, ফলে ফলটা থাকতে চাওয়ার কারণে এখানে এই জায়গাতেই থাকতে চায়, কিন্তু ডাল সরে যাচ্ছে, ফলে এই জায়গায় একটা বল প্রয়োগ হয় এবং তার ফলেই ফলটা কিন্তু নিচে এসে পড়ে। অর্থাৎ এটা কিসের এক্সাম্পল, স্থিতিজাড্যের এক্সাম্পল। কোন গতিসূত্রে পাওয়া যায় এটা, ফার্স্ট গতিসূত্রে পাওয়া যায়, ঠিক আছে। ফল ফলের জায়গায় থাকতে চায়, ডাল সরে যায়, যার ফলে ফল ফলের জায়গায় থাকার কারণেই, ফল ওখানে থাকতে চাওয়ার কারণেই ডাল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিচে পড়ে, ঠিক আছে। এটা স্থিতিজাড্যের এক্সাম্পল কিন্তু এটা, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এনসিইআরটির ছবি আমি নিয়ে নিয়েছি, বলছে হুইচ অফ দ্য ফলোইং টিউব ইজ ফাউন্ড ইন ফ্লোয়েম। অ্যান্সার আমাদের কী হবে, ফ্লোয়েমে আমাদের ফ্লোয়েম নালিকা বা সিপ নলগুলো থাকে। তো সিপ নল বা সিপ টিউব কোথায় আছে, দেখো এই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, সিপ টিউবগুলো আমাদের ফ্লোয়েমে থাকে, ঠিক আছে, সিপ নল বা সিপ টিউব। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার, এই হচ্ছে তোমাদের সিপ নল বা সিপ টিউব, এইগুলো এই পুরোটা, ঠিক আছে। আর এখানে মাঝখানে কী থাকে, এখানে সিপ প্লেট কিন্তু লাগানো থাকে। ওকে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো এই হচ্ছে তোমাদের টোটাল কোশ্চেন্স ছিল, দেখছি আরও প্রশ্ন আছে কি না, তাহলে আমি তোমাদের করিয়ে দিচ্ছি। চলো পরের প্রশ্ন, শিকড় ও কাণ্ডের অগ্রভাগ ছাড়াও এপিকাল মেরিস্টেম কোথায় দেখা যায়? দেখো একটা চিত্র দেখাই আগে, এই চিত্রটাকে ভালো করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ শুট এপিকাল মেরিস্টেম বলে লেখা আছে, অর্থাৎ কাণ্ডের অগ্রভাগে যে এপিকাল মেরিস্টেম থাকে, অর্থাৎ শীর্ষস্থ ভাজক কলা যেটা থাকে। এপিকাল মেরিস্টেম মানে হচ্ছে শীর্ষস্থ ভাজক কলা, ঠিক আছে। একটু ইংলিশ পড়ার দরকার, কিন্তু আমি বায়োলজি পড়তে গেলে বারবার বলবো, ঠিক আছে। এবার এই যে দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো অংশ রয়েছে, দেখতে পাচ্ছি পার্ট রয়েছে, এই অংশগুলোকে কী বলা হয় জানো, এই অংশগুলোকে বলা হয় অ্যাক্সিলারি বার্ড। ইংলিশে একে অ্যাক্সিলারি বার্ড বলে, বাংলায় একে বলা হয় কাক্ষিক মুকুল। কী বলা হয়, কাক্ষিক মুকুল। মনে রাখবে এই কাক্ষিক মুকুল এখানেও কিন্তু এপিকাল মেরিস্টেম পাওয়া যায়। তো অ্যান্সার আমাদের এখানে এটাই হবে, এটা ভেরি ভেরি গুড কোশ্চেন্স। কী হবে তোমাদের, ল্যাটারাল অ্যান্ড অ্যাক্সিলারি বার্ড, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, এটা রিয়েলি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, নতুন টাইপের কোশ্চেন্স এটা। পরেরটায় চলো, একটি বৈদ্যুতিক যন্ত্রে বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে ভি, অ্যাম্পিয়ার হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে তোমাদের বলেছে শক্তি কত।
তাহলে আমরা কি জানি, এই দুটোর গুণফল করলেই বেরিয়ে যাবে, অর্থাৎ 24 শক্তি বা পাওয়ার জিজ্ঞেস করেছে, এত ওয়াট হবে, অর্থাৎ 24 ওয়াট উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার। ঠিক আছে, পাওয়ার ইকুয়াল টু কি ভি ইন্টু আই, আমরা জানি পাওয়ারের তিনটে ফর্মুলাকে রিপিট করে দিই। পাওয়ার ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই আর, আর পাওয়ার ইকুয়াল টু কি আই স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, ভি এর সঙ্গে আর এর সম্পর্ক দেখতে পাচ্ছ, আর তলায় যাবে, আর পি এর ক্ষেত্রে আই এর সঙ্গে আর এর সম্পর্ক হলে আর কিন্তু পাশে আসবে। চলো নেক্সট পয়েন্টটাতে দেখো, চুন জল মেনলি হচ্ছে সিএও, সিএও এর সঙ্গে যখন H2O কে তুমি অ্যাড করো, এটা কী হয়ে যায়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে তুমি যখন কার্বন ডাই অক্সাইডকে মেশাবে, মানে ফুঁ দেবে, তখন কী হয়, এখানে ক্যালসিয়াম তোমাদের কার্বনেট উৎপন্ন হয়, CaCO3 উৎপন্ন হয়। ঠিক আছে, এবং এর ফলে কি হয়, চুন জল তোমাদের কী হয়ে যায়, ঘোলা হয়ে যায়। এখানে কী বলেছে দেখি, জলে বাষ্পযুক্ত হলে CO2 গ্যাস মিশে ক্যালসিয়াম কার্বন, এই যে অ্যান্সার বলেছে এখানে। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এবার আরেকটা কথা বলে দিই, এর ওপরে যদি তুমি আরও ফুঁ দাও, ঠিক আছে, এর উপরে কী করে তুমি যদি আরও ফুঁ দাও, তাহলে কী উৎপন্ন হবে জানো, তখন এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO3 2। ঠিক আছে, ক্যালসিয়াম বাইকার্বনেট কিন্তু আবার জলে দ্রবীভূত হতে পারে। এই ডাউন চিহ্ন দেবো না, ডাউন চিহ্ন দিলে অদক্ষেপ বোঝায়, এটা জলে দ্রবীভূত হতে পারে, ফলে চুন জল কিন্তু আবার স্বচ্ছ হয়ে যাবে। তো ঘোলা চুন জল করার জন্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হতে হয়, এক্ষেত্রে চুন জল ঘোলা হয়ে যাবে। ঘোলার ওপরে আরও ফুঁ দিলে সেটা আবার মানে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত হবে, ফলে ওটাকে আবার ক্যালসিয়াম বাইকার্বনেটে কনভার্ট করে দেবে, তখন কিন্তু চুন জল আবার স্বচ্ছ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে ঘোলা কেন হয়, অ্যান্সার উইল বি ক্যালসিয়াম কার্বনেট। বলেছে যে কোন পিএইচ মানটি সবচেয়ে বেশি আম্লীয়, তো আমরা জানি যত আমরা 0-র কাছাকাছি যাব তত আমরা অম্ল পাবো, তো কারেক্ট অ্যান্সার এখানে 2 হবে। কারণ দেখো 2 আছে, 4 আছে, 6 আছে, আর 8 আছে, তো 2 সবথেকে বেশি অ্যাসিডিক হবে। আর যেহেতু ক্ষারীয় কোনটা, এটা সবথেকে বেশি ক্ষারীয়। ঠিক আছে, মোস্ট ক্ষারীয়, মোস্ট অ্যালকালি। পরেরটা চলো, পরের প্রশ্ন, একটি অবতল লেন্সে বস্তু দূরত্ব বলেছে, এখন নেগেটিভ বলেই দিয়েছে -25, এবং প্রতিচ্ছবি দূরত্ব বলেছে তোমাদের -10 সেন্টিমিটার। তো ফোকাস দূরত্ব কত, দেখো একটা অবতল দর্পণ হচ্ছে এরকম হয়, অবতল লেন্স আমাদের এরকম হয়। ঠিক আছে, এবং আমরা জানি অবতল লেন্সের যে ফোকাস হয় সেটা আমাদের কোন দিকে অবস্থান করে, লেফট সাইডে অবস্থান করে। তো এখানে তোমাদের ফোকাসও নেগেটিভ। ঠিক আছে, ইউ তো অলওয়েজ নেগেটিভ হয়। ওকে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রতিবিম্ব দূরত্ব, দেখো আমরা জানি অবতল লেন্সে যে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটা একটা অসৎ প্রতিবিম্ব হয়, আর আমি এটাই জানি অসৎ প্রতিবিম্ব বাম দিকে উৎপন্ন হয়, সেই জন্য ভিও কিন্তু আমাদের কী হবে, নেগেটিভই আসবে। ঠিক আছে, তো ফোকাস দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, নেগেটিভ অলরেডি অটোমেটিক আসবে। তো 1/v, এটা -1/u = 1/f, এই হচ্ছে ফর্মুলা হয়। ভি এর মান আমাদের বার করতে বলেছে নাকি না, ভি এর মান দেওয়া আছে, তো 10ই মাইনাসে দেওয়াই আছে এখানে। দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ইউ অলরেডি মাইনাস ছিল, সেই মাইনাসের সঙ্গে গিয়ে প্লাস হয়ে যাবে, এটা কী হয়ে যাবে 25, এখানে কী হবে তোমাদের 1/f। তো এফের মান কী হচ্ছে দেখো, এটা তোমাদের 50 আসবে, এটা তোমাদের কী আসবে -5, এটা তোমাদের কী আসবে +2 = তোমাদের 1/5। তো বেসিক্যালি এখানে কী আসবে, এফের মান এখানে কী আসবে 50/-50/3 এ আমাদের আসবে, কারণ -3 আসবে, সেটা উপরে গেলে 50/3 আসবে। তো অ্যান্সার কত হবে দেখো তোমাদের, এটা তোমাদের 3 × 36, 3 × 45, 3 × 48, 16 দিয়ে থাকা উচিত, যে 16 তো নেই এখানে, কোনো কিছু ভুল হলো। যে কোনো একটাকে তোমরা 16 পয়েন্ট সামথিং করে নাও, তো 16.66 অ্যান্সার আসবে, তো 67 করে দিলাম আমি। ঠিক আছে, তো এফের মান আমাদের কী আসবে 16.67, এখানে কোনোটাই এখানে রং আছে, অল আর রং। ঠিক আছে, অল আর রং, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। ওকে, চলো, এখানে বলেছে যে লেন্সের পাওয়ারের সূত্র কী, দেখো লেন্সের পাওয়ারের সূত্র কী, আমরা জানি ডায়োপ্টার = 1/f, যেখানে ডায়োপ্টার কিন্তু আমাদের পাওয়ারের একক, আর এফ আমাদের মিটারে থাকে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, লেন্সের পাওয়ারের একক বলেছে, তো এখানে পাওয়ার = 1/f, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পাওয়ার = 1/f, এই পাওয়ারটা কি পি বলে ধরে দিয়েছে, তো পাওয়ার = কী হবে আমাদের 1/f হবে, তো এইটাই আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার আসবে। তো এখানে তুমি বাংলাতে একই আসবে, তো চাইলে লিখে নিতে পারো পাওয়ার = 1/f। ঠিক আছে, পরেরটা চলো, কী বলেছে দেখো, একটা ঢাকনা দেওয়া বোতলকে যদি তুমি পানিতে চোবাও, মানে জলে, বেসিক্যালি জলে যদি তুমি চোবাও, তাহলে তোমাদের কি ঘটবে, দেখো ঢাকনাওয়ালা বোতল মানে কি, এই হচ্ছে তোমাদের ঢাকনাওয়ালা বোতল। ঠিক আছে, দিস ইজ ঢাকনাওয়ালা বোতল। এই ঢাকনাওয়ালা বোতলটাকে তুমি যদি, এটা ক্যাপ বন্দি আছে, ঠিক আছে, এবার তুমি যদি এটাকে যদি তুমি চুবিয়ে দাও, ঠিক আছে, তুমি যদি কী করো, তুমি এটাকে চুবিয়ে দাও, তাহলে এটা ঘটবে, সেটা কি হবে 1 মিনিট বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার ডাউনওয়ার্ডে তোমার কাজ করবে কি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। ঠিক আছে, মাধ্যাকর্ষণ। ঠিক আছে, কিন্তু
ওয়াটার কি করবে, এর ওপর দিকে একটা আপওয়ার্ড ফোর্স কাজ করবে, আপওয়ার্ড ফোর্স লাগাবে। এই আপওয়ার্ড ফোর্সকে কি বলা হয়, প্লবতা বল বলা হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, বায়ান্ট ফোর্স বা এই যে উত্তোলক বল বা আপথুজ বল, যাই হোক যা পারে বলেছে, এটা তোমাদের প্লবতা বল। এর ইংলিশ হয় অ্যাকচুয়ালি আপথ্রাস্ট ফোর্স বা বায়ান্ট ফোর্স, যাকে আমরা কি বলি, প্লবতা বলি। ঠিক আছে, চলো পরেরটাতে। বলছে যে ম্যান্ডেল কেন, এটা ম্যান্ডেল হবে, সরি, ম্যান্ডেল কেন, গ্রেগর ম্যান্ডেল, ম্যান্ডেল কেন পি প্লান্ট ব্যবহার করেছিলেন। দেখো ম্যান্ডেল, ইংলিশটা ঠিক আছে, ম্যান্ডেল পি প্লান্ট ব্যবহার করেছিলেন, তার প্রধানতম কারণ হচ্ছে এই যে মটর গাছ আছে, মটর গাছের যে জীবনচক্র সেটা খুব শর্ট হয়, শর্ট লিভড এটা, ঠিক আছে, শর্ট লাইফ সার্কেল গেল। নেক্সট হচ্ছে এর প্রচুর ভ্যারিয়েবল দেখা যায়, ভ্যারিয়েবল মানে কি, যেমন ফুলের রঙ একটা, কুড়ির রঙ একটা, বেটে ছোট, ঠিক আছে, এবং বিভিন্ন টাইপের এদের যে পট শেপস, তার উপর বেস করে প্রচুর 7টা ধরনের বৈশিষ্ট্য এখানে দেখা যায়, ডিফারেন্ট টাইপের 7টা ধরনের ডিফারেন্ট টাইপের বৈশিষ্ট্য দেখা যায়। তো এত বৈশিষ্ট্যের ভ্যারাইটি, ম্যান্ডেল বুঝেছিলেন যে এই বৈশিষ্ট্যগুলোকে আমি যদি কম্পেয়ার করতে পারি, তাহলে আমি জেনেটিক্স কীভাবে হচ্ছে সেটা আমি করতে পারবো। ঠিক আছে, তো এই কারণে উনি, এইটাই হচ্ছে মেন কারণ যে বহু বিপরীত বৈশিষ্ট্য রয়েছে, দ্রুত প্রজনন দেখা যায়। ঠিক আছে, দিস ইজ দ্য রিজন, যে কারণে ম্যান্ডেল কিন্তু মেনলি এই গাছটা কিন্তু বেঁচেছিলেন। তোমাদের যখন আমি এই পেডে এটা করিয়েছিলাম তখন বারবার বলেছিলাম যে 7টা বৈশিষ্ট্য, আর কেন ম্যান্ডেল মটর গাছকে বেঁচেছিলেন তার উপর বেস করে আমি 10-15 মিনিট ধরে আলোচনা করেছিলাম। ঠিক আছে, দেখো তার উপর বেস করে প্রশ্ন কিন্তু পড়ে গেছে। ইনফ্যাক্ট তোমরা যে এনভায়রনমেন্ট থেকে যে প্রশ্ন আসছে, এই টাইপের প্রশ্ন আমি কিন্তু তোমাদের যে আমাদের পেড আছে তাতে কিন্তু অলরেডি দেওয়া আছে, একটাই পেড তোমাদের আছে এনভায়রনমেন্টে, তাতে 20টা কোশ্চেন্স আছে। ওই 20টা কোশ্চেন্স যদি তুমি ভালো করে করো, তুমি এনভায়রনমেন্ট চ্যাপ্টার থেকে তোমার আর কিছু করাও দরকার নেই, প্রত্যেকটা কোশ্চেন্স ওখান থেকে আসছে। এখনও অবধি আমি দেখেছি যে কটা প্রশ্ন ওখান থেকেই টোটালি তোমাদের পিক আপ করা হয়েছে, মানে ম্যাচ করে গেছে সোজা কথা বলতে। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমাদের খাদ্যের প্রক্রিয়াকরণ চ্যাপ্টার আমি পড়াবো, এটা গেল খাদ্যের প্রক্রিয়াকরণ, এটা আমি পড়াবো। অ্যাকচুয়ালি এর নাম খাদ্যের প্রক্রিয়াকরণ না, খাদ্যের উন্নতি সাধন। ঠিক আছে, খাদ্যের উন্নতি সাধন, আমি এটা বলে ফেলি, সরি ফর দ্যাট। ঠিক আছে, ইমপ্রুভমেন্ট ইন ফুড রিসোর্সেস, খাদ্যের উন্নতি সাধন, দেখো এটা আমি পড়াবো। আর পেড কোর্স আমার যেটা চলছে সেটার দাম তো 499 আছে এখনও, মানে মেন কোর্স যেটা, কিন্তু তার থেকে একটা পার্ট বার করা হয়েছে যেটা হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সারিং এমসিকিউ পার্ট। এটা মেনলি এখনও মক টেস্ট আকারে আছে, যারা মেন কোর্সে আছে তাদের এই কোর্স নেওয়ার দরকার নেই, কারণ তাদের অলরেডি আছে। যারা এমসিকিউ চাইছো তাদের এটা মক টেস্ট আকারে আছে, 15-16টা মক টেস্ট আছে। তাছাড়া বাকি যে কোশ্চেন্সগুলো এগুলো আমি তোমাদের ভিডিও সলিউশন আকারে করাবো, ভিডিও এবং তোমাদের কোশ্চেন অ্যান্সারিং ফরম্যাটে আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, বাকিগুলো মক টেস্ট যা আছে ভিডিও সলিউশন তোমাদের বাকি চ্যাপ্টার থেকে আসবে। ওকে, থ্যাংক ইউ। এই তোমাদের টোটাল কোশ্চেন্স ছিল আজকে।